বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় বিশেষায়িত এই বাহিনীটির কর্মকাণ্ড এখন সারা দেশে বিস্তৃত। কখনো স্পষ্টকাতর মামলাগুলোর তদন্তভারও এই বাহিনীর উপর ন্যস্ত হয়, কখনো ছায়া তদন্ত করে বড় কোনো অপরাধের মূল হোতাদেরও শনাক্ত ও গ্রেফতার করার ঘটনাও ঘটেছে। জঙ্গিবাদ মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছে এই বাহিনী। সুন্দরবনকে দস্যুমুক্ত করা হয়েছে তাদের নেতৃত্বেই। বিশ্বায়নের এই যুগে সমাজে শান্তি নিশ্চিতে এই বাহিনীকে আরও সময়োপযোগী ও আধুনিক হতে হলে এই বাহিনীর প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আসলে সে কারণে সেই প্রত্যাশা পূরণে তাদের সামনে বড় চ্যালেঞ্জগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের 24 ঘন্টায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিষয় দুষ্টের দমন, শিষ্টের লালন। সঙ্গে রয়েছি আমি মহসিনুল হাকিম। এ বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম পিপিএম। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এছাড়াও অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই আয়োজনে। আমরা আলোচনায় যাই। সম্প্রতি জঙ্গি আত্মসমর্পণের একটি ঘটনা আমরা দেখেছি, আমরা সংবাদ করেছি, যেটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে করা হয়েছে। আমরা আসলে র্যাব সম্পর্কে যেটি জানি যে এটি একটি রোবাস্ট একটি কমার্শিয়াল ব্রেক নিয়ে আমি সেই বিষয়ে যাব আমাদের র্যাব ডিজির কাছে। যেটি বলছিলাম যে র্যাব সম্পর্কে আমরা জানি যে দুর্দান্ত সব আভিযানিক কাজ তারা করেন, আবার আত্মসমর্পণও করেন আপনারা। এই সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটটি যদি একটু আমাদেরকে বলতেন, আমাদের দর্শকদের যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাকে একটা চমৎকার প্রশ্ন করেছেন এবং আপনার এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই, একটা চমৎকার প্রশ্ন আপনাকে বলতে চাই যে আমরা জানি যে এই যে জঙ্গিবাদে যারা সম্পৃক্ত হয়ে থাকে, জঙ্গিবাদে সম্পৃক্ত হওয়ার সময় তারা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সে জঙ্গিবাদের সম্পৃক্ত হয়ে থাকে এবং বিভিন্ন স্টেপ পেরিয়ে সে একজন জঙ্গি হয়ে যায়। আমরা দেখেছি যখন একটা লোক জঙ্গি হয়ে যায় তখন তাকে আবার ফিরিয়ে আনা, আমরা বলি যে এই একটা জঙ্গিবাদ থেকে সম্পূর্ণরূপে যদি আমি মুক্ত হতে চাই, একটা টোটালিস্টিক একটা অ্যাপ্রোচ আমাদের দরকার। এই বিবেচনা থেকে আমরা ইতিপূর্বে কিন্তু অনেককেই আমরা অ্যাপ্রিহেন্ড করেছি, হাজতে দিয়েছি, তারাও বেরিয়ে এসেছে, আবার দেখা গেছে যে একটা আবারও জড়িত হয়েছে। এখন আমরা এর মাঝে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগেও র্যাব কিন্তু একটা আত্মসমর্পণের একটা কার্যক্রম গ্রহণ করেছিল এবং এই আত্মসমর্পণের কার্যক্রম যাদেরকে নিয়ে আমরা গ্রহণ করেছিলাম তাদের কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ রেখেছি, তাদের সাথে আমাদের ব্যাটালিয়নগুলোর মাধ্যমে আমরা তাদের সাথে কন্ট্যাক্টে ছিলাম এবং দেখেছি এটা একটা ফলপ্রসূ উদ্যোগ হয়েছে এবং তারা, আমরা যেটুকু জেনেছি, তারা এখনও আর পুনরায় ওই পথে তারা যায়নি। অনেক ক্ষেত্রে আমরা দেখি, আমরা যাদেরকে অ্যারেস্ট করি পরবর্তী তারা আবার অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের আগের কাজের যে একটা ইতিবাচক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু তাদেরকে নিয়ে এই উদ্যোগটা আমরা নিয়েছি, যাতে করে আমরা চাই জঙ্গিবাদ সমূলে উৎপাটনের যে কার্যক্রম, সেই উৎপাটনের কার্যক্রমটা শুরু করতে চেয়েছি মাত্র। আপনারা দেখেছেন যে আমরা অনেকেই বলে থাকেন যে আমাদের দেশ তো জঙ্গিবাদের কোনো নাই, অবস্থাই নাই, এখন এই আত্মসমর্পণের কার্যক্রম কেন প্রয়োজন হলো। আজকে আমরা দেখি যে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন সময় আমরা দেখি যে জঙ্গিরা কিন্তু অ্যারেস্ট হচ্ছে, পত্রপত্রিকায় আপনাদের এবং আপনাদের মিডিয়াতেও এই খবরগুলো আসে। আমরা অ্যারেস্ট করছি এবং অ্যারেস্ট করার কারণেই কিন্তু কোনো ঘটনা ঘটছে না। অনেক সময় আমরা দেখি যে বেশ কিছু ঘটনা ঘটছে না, কোনো একটা অ্যারেস্টের আগে আমাদের কিন্তু বেশ কিছু এফোর্ট থাকে যেটা
সাধারণ মানুষের সামনে একটা দৃশ্যমান হয় না। একজন আসামি ধরবো, এই আসামি ধরার জন্য আমি হয়তো বা 1 মাস ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে বা 1 বছর ধরে আমি কাজ করছি, যেটা হয়তো বা অনেকেই জানেন না। এরপর কাজ করতে 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 যখন ধরা পড়ে তখন মনে হয় যে হয়তো বা সাথে সাথে গিয়েছি আর পেয়েছি। আসলে এই ঘটনাটা ঠিক ওই রকম না। ঠিক তদ্রূপ জঙ্গিবাদের বিষয়ে যে আমরা যে এপ্রিহেন্ড করছি, এটা কিন্তু তাদের পিছনে আমরা অনেক কাজ করি। কাজ করতে 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 আমরা হয়তো এক সময় আমরা সফলতা পেয়ে যাই। এবং আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদেরকে কিন্তু তাদের চেয়ে আমরা এগিয়ে আছি, কিন্তু 1 স্টেপ এহেড আমরা সবসময় থাকি। যার কারণে দেখা যায় তারা যখন অ্যাক্টিভ হয় এর আগেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, বাংলা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমরা কিন্তু তাদেরকে অ্যাপ্রিহেন্ড করে ফেলি এবং অ্যাপ্রিহেন্ড করার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না। এখন এপ্রিহেন্ড করার মাধ্যমে দেখা গেল যে একটা মানুষ জেলখানায় গেল, জেলখানা থেকে আবার বেরিয়ে আসলো, আবার দেখা যায় সেই তাদের জঙ্গিদের সাথে, তার যে পূর্বের ইয়ের সাথে আবার সে সম্পৃক্ত হচ্ছে, তাদের সংস্পর্শে আসছে, এসে আবার সে জঙ্গিবাদের সাথে লিপ্ত হচ্ছে। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ইদানিংকালে বা সাম্প্রতিক এই যে হোলি আর্টিজানের ঘটনার পর থেকে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে আভিযানিক কার্যক্রম এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে আভিযানিক কার্যক্রমের কারণে ওরা কিন্তু অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়েছে। অনেকের সাথে আমরা কথা বলে দেখেছি যে একজন জঙ্গি সাথে আমরা যারা আত্মসমর্পণ করেছে তার সাথে কথা বলেছি। কথা বলার পরে সে আমাকে বলল যে সে চাচ্ছে তার সন্তানকে স্কুলে পড়াবে, কিন্তু স্কুলে পড়ানোর পর তার সন্তানের ভবিষ্যৎটা কী হবে। সে স্কুলে পড়ার পর সে ক্লাস 5 পাস করবে, জেএসসি পাস করবে, তারপরে এসএসসি পাস করবে। এই যে সে শিক্ষার যে প্রক্রিয়াতে যাবে, এই প্রক্রিয়া তার বাবা হিসেবে কার পরিচয় দিবে, মা হিসেবে কার পরিচয় দিবে। বাবা এবং মা হিসেবে তাকে দেখা যায় যে সে নিজে পরিচয় দিতে পারছে না, যার কারণে অন্য কারো নাম দিয়ে তাকে পরিচিত হতে হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে সে যখন চাকরি বাকরির চেষ্টা করবে বা কোনো কিছু ভালো কিছু একটা কিছু করতে যাবে, সে কিছু করতে পারবে না। এইসব কারণে তাদের মধ্যে একটা আমাদের আভিযানিক কার্যক্রম এবং এরপরে ওরা কি করবে, এইসব কারণে তাদের মাঝেও কিন্তু একটা হতাশা বিরাজ করছে। ওরা চাচ্ছে কিভাবে তাকে যদি একটা ওয়ে আউট দেওয়া না হয়, ইন দ্যাট কেস সে কিন্তু আবারও সেই একই কার্যক্রমে জড়িত হওয়ার আশঙ্কা আছে এবং অনেকে কিন্তু এরকম জড়িত হচ্ছে। যখন আমার চাকরি জীবনের একেবারে প্রথম লগ্নে আমি ব্রাহ্মণবাড়িয়াতে সার্কেল এএসপি ছিলাম, এটার একটা ছোট্ট একটা ঘটনা আপনার কাছে সবিনয়ে বলতে চাই। একজন চোর চুরি করে তার গ্রামে ধরা পড়েছিল। ধরা পড়ার পরে সে এরপরে জেল হাজতে যায়। জেল হাজতে যাওয়ার পরে সে বেইল হয়। বেইল হওয়ার পরে সে আর নিজের গ্রামে ফিরে যায় না, যে গ্রামে গেলেই তো তাকে আবার বলবে যে এই চোর আসছে। সে এই জন্য এইসব সামাজিক এই সকল বিড়ম্বনা এড়ানোর জন্য সে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা চায়ের দোকানে চাকরি নেয়। চাকরি নেওয়ার পরে সে কিছুদিন এখানে কাজ করতেছিল। ওই সময় তার গ্রামের একটা লোক ওই টি স্টলে চা খেতে আসে। আসার পরে তাকে দেখে সে কিন্তু অনেকটা খাতিরও করেছে, খাতির যত্ন করার পরে ওই ভদ্রলোক যখন উঠে যান তখন তার মালিককে বলে যান, এই যে এটাকে চিনেন, সে কিন্তু চোর, এটা ওকে যে আপনি রেখেছেন, আমার মনে হয় যে আপনার এখানেও সে আবার কোনো অঘটন ঘটায় কিনা এরকম। উনি মানে ওই ভদ্রলোকও হয়তো ভালো হিসেবেই সৎ বিশ্বাসেই ওই মালিককে বলেছেন। বলার পরে সে তখন তাকে তো আর রাখবে না। এরপরে সে বেরিয়ে যায় এখান থেকে, তাকে বের করে দেওয়া হয়। বের করার পরে এরপরে কিছুদিন পরে আমাদের কাছে সে আবার সেই চুরির ঘটাতে গিয়ে সে ধরা পড়ে। তখন আমরা এই জিনিসটা জানতে পারি। তো আমরা এর থেকেই আমরা বুঝতে পারি যে তাদেরকেও একটা যদি একটা রাস্তা দেওয়া হয়, তাহলে হয়তোবা আমাদের এই যে সমূল উৎপাটনের বিষয়ে আরো কিছু উদাহরণ আছে, মানে যেমন জলদস্যুদের আত্মসমর্পণ, ওই বিষয় নিয়ে আসবো আপনার কাছে। আমি একটু কাজী রিয়াজুল হক আপনার কাছে যাই। আমরা তার কাছে গল্পটা শুনলাম। আসলে আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে শিষ্টের পালন, এটি আমরা শুনি ছোটবেলা থেকে, দুষ্টের দমন শিষ্টের পালন, কিন্তু শিষ্টের পালনের খুব একটা উদাহরণ কিন্তু আমরা দেখি না, মানে দৃশ্যমান সেভাবে দেখি না, যেমন কিনা গোয়েন্দা কার্যক্রমগুলো আমরা দেখি না। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটি একটি কার্যকরী
উদ্যোগ? হ্যাঁ, তা তো নিঃসন্দেহে কার্যকরী উদ্যোগ এবং এটা আমাদের করতেই হবে। কারণটা হচ্ছে যে যতদিন দেশ থাকবে ততদিন সেখানে ক্রাইম থাকবে, মানুষ বিপথে যাবে, ভালো পথে যাবে, খারাপ পথে যাবে, দুই দিকে মানুষ যাবে। তো যারা খারাপ পথে চলে যাবে এরা কিন্তু কেউই কিন্তু অপরাধী হিসেবে পৃথিবীতে আসেনি, সবাই কিন্তু ভালো মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছিল, পৃথিবীতে এসেছিল। তো এই যে খারাপ পথে যারা চলে গেছে তাদেরকে যে ফিরিয়ে আনা যায়, তো এই যে র্যাবের সম্পর্কে একটু বলতেই হয়। কারণটা হচ্ছে যে র্যাব আমাদের একটু শুধু বিশেষ হইতো না, র্যাব বিশেষভাবে প্রশিক্ষিত দক্ষ কর্মকর্তাদের নিয়ে র্যাবের সৃষ্টি, এবং র্যাবের অনেক একটা দুটো না অনেক ঘটনা বলা যায়। ডিজি র্যাব তো অনেক বলতে পারবেন, আর আমরাও মানে বাইরে থেকে যেটা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি বা কাছের থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণের সুযোগ হয়েছে, তাদের অনেক অনেক অ্যাচিভমেন্ট আছে। এই দুষ্টের দমন যেটা বলেছেন, দুষ্টকে দমন করে ছেড়ে দিলে তো চলবে না। আমাদের আদালতগুলো কী করে, এটা আমি অনেকবার বলেছি, আদালতগুলো কী করে, আদালতগুলো 5 বছর 7 বছরের শাস্তি দিয়ে দিল, 14 বছরের শাস্তি দিয়ে দিল। যখন জেলখানায় যাই লোকটা বেরোবে, যখন লোকটা বেরোবে যখন, তখন লোকটা বেরিয়ে করবেটা কি, সে তো 14 বছর জেল খেটে এসে, তখন তো তার করার মতো সামর্থ্য নাই। তা আমি জেলখানায় যখন ইন্সপেকশন যেতাম, জেলখানাকে বলতাম যে তাদের জন্য আপনারা কী কী অ্যাক্টিভিটিস শুরু করছেন, তাদের কি প্রশিক্ষণ আপনারা দিয়েছেন, তারা কি এখান থেকে নিয়ে যাবে, কিছু অর্থ তো তাদের নিয়ে যেতে হবে চলার পথে। তো র্যাব যে কাজটা এখানে করছে শুধু দুষ্ট দমনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে তো হবে না, এই দুষ্ট মানুষটাতে যাতে দমন করে তাকে একবার আমি সৎপথে ভালো করলাম, এই ভালোটা যাতে ধরে রাখতে পারি, তাকে যাতে আমি সঠিকভাবে পুনর্বাসিত করতে পারি। যেমন আমি সুন্দরবনের কথা বলতে পারি, যেহেতু আমি ওই খুলনা অঞ্চলে কাজ করেছি। সুন্দরবনে একটা দুর্ধর্ষ এলাকা, আমরা তো পুলিশ একটু মানে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সবার ক্ষেত্রে, শুধু সুন্দরবনের অনেক অপারেশন আছে, দুর্ধর্ষ লোকেরা আছে, তাদেরকে সেই ভালো পথে এনে তারা তো একটা সৎ হয়ে গেল, কিন্তু আবার সঙ্গের কারণে তারা আবার সেই অসৎ পথে চলে যাচ্ছে। এটা আমরা বহু দেখেছি, যেটা একটু আগে নিজেরা বললেন। তো আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই যে উদ্যোগগুলো তারা নিচ্ছে, তারা অনেকগুলো অপারেশন করছে। আরেকটা কথা উনি বলেছেন যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যেটা তারা আমরা দেখি, আমরা তো দেখি একটা এমন একটা মুহূর্তে দেখি যে ওটা যদি আমরা দেখতাম বা না ধরতে পারতাম। এই সেদিন আমার একটা ঘটনার মোড়ে, গত 2 বছর আগে বোধ হয়, 2 বছর না 3 বছর আগে, আমরা 15ই আগস্ট আমরা ইয়েতে গিয়েছি, বঙ্গবন্ধুর 32 নম্বরের বঙ্গবন্ধুর ইয়েতে আমরা শ্রদ্ধা জানাতে গিয়েছি কমিশনের পক্ষ থেকে। তো আমরা ঠিক ওখান থেকে চলে আসছি, ঠিক ওই সময়ই শুনলাম যে একটা প্রচণ্ড শব্দ হয়েছে, ওখানে একটা বোম বাস্ট হলো, মনে আছে আপনার? 2-3 বছর আগে কথা বলছি আর কি। তো এই যে এটা যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটা ডিটেক্ট করতে পারলো, যে বাস্ট হওয়ার ইমিডিয়েট আগে আগে তারা সেখানে পৌঁছেছে, ডিটেক্ট করতে পারছিল। ওই যদি ডিটেক্ট করতে না পারতো, পান্থপথের ঘটনা না পারতো, তাহলে ওখানে কত বড় রেজিস্টার হয়ে যেত। পিছনে যে কাজগুলো তারা করছে, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটছে না, দ্যাট ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। যে প্রিভেনশন না, শুধু প্রিভেনশন আগে তারা যে ডিটেক্ট করতেছে, এটা অপরাধ দমন এবং জঙ্গিবাদ যেটি সারা বিশ্বব্যাপী, তারা তাদের কৌশল প্রতিনিয়ত পাল্টাচ্ছে এবং তারা প্রযুক্তি ব্যবহার করে। আসলে খুব কঠিন একটি কাজ, সেটি পুরো আইন শৃঙ্খলা বাহিনী করছে আসলে, এবং করছে বলেই কিন্তু আমরা কিন্তু স্বস্তিতে রয়েছি। আমাদের সঙ্গে ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আরেকজন গেস্ট রয়েছেন, খন্দকার ফারজানা রহমান, তিনি চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা। আমি ছোট করে, আমাদের এই পর্বের সময় খুব কম, একটু ছোট করে আমাকে একটু বলবেন যে আসলে আপনাদের বইপত্র কি বলছে এই যে দুষ্টের দমন শিষ্টের পালন, এটি আসলে কতটুকু কার্যকর, যেটি ধরেন র্যাব করেছে বা করছে? জি, ধন্যবাদ। বিজ্ঞ আলোচকবৃন্দ জনাব চৌধুরী আব্দুল আল মামুন এবং জনাব কাজী রিয়াজুল হক, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমার সুযোগ হয়েছিল র্যাব ফোর্সেস আয়োজিত সেই আপনার রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটি আসলে দেখার জন্য। সো আমি আসলে খুব মুগ্ধ হয়েছি। বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি একটু বলতে চাই, যেটা হয়তো ডিজি মহোদয় হয়তো পরবর্তীতে হয়তো অ্যাড করতে পারতেন। সেটা হচ্ছে, আমি যেটা খুব অবাক হয়েছি যে 9 জন
সেখানে সাবমিশন করলো কিংবা যাদেরকে ডিরাডিকালাইজ করা হলো, তাদেরকে আমি বলবো শুধু ডিরাডিকালাইজ না, যে প্রোগ্রামটি তারা হাতে নিয়েছেন এটা কিন্তু খুব সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট আছে, যেটা আমি বলেছিলাম প্রোগ্রামটিতে, যে রিইন্টিগ্রেশন, যে আমি শুধু তাদেরকে কাউন্টার ন্যারেটিভস দিয়ে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং দিয়ে তাদেরকে ছেড়ে দিলাম, সেটা কিন্তু তারা করছেন না। তারা ফলো আপ করছেন। 2 নাম্বার, তারা যাতে সেই আপনার র্যাডিকালাইজ যে বিপদগামী যে তরুণ তরুণীরা যাদেরকে র‍্যাপ ছেড়ে দিচ্ছে, তারা সমাজে গিয়ে যাতে তারা একটা ডিগনিফাইড লাইফ লিড করতে পারে, সেটা সংস্থানও কিন্তু র‍্যাপ করে দিচ্ছে। তো আমরা যেটা আসলে খুব গদবাঁধা মোটা দাগে মনে করি যে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে র‍্যাপ শুধু আপনার জঙ্গিদেরকে অভিযান করছে এবং জঙ্গিদেরকে আইডেন্টিফাই করছে, আইনের আওতায় আনছে, শুধু কিন্তু সেটা না। আমি বলবো যে একটা মাইলস্টোন পদক্ষেপ তারা যেটা নিয়েছে, যে আমরা সবসময় যেটাকে বলি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কিন্তু 3টি বিষয়ের সাথে জড়িত: ল এনফোর্সমেন্ট, কোর্ট এবং ফাইনালি হচ্ছে কারেকশন বা রিইন্টিগ্রেশন। সুতরাং এই রিইন্টিগ্রেশনের জায়গাটিতে এত বড় একটি সাফল্য, আমি মনে করি এই সাফল্যের যাত্রা আরো সুগম হবে যদি তারা এই কার্যকলাপটি পুনরায় করে এবং এটি একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে। আর শেষে একটু ছোট্ট করে বলতে চাই যে একটা জঙ্গিবাদের যে আইডিওলজি, সেটা কিন্তু আপনি জঙ্গিকে মেরে ফেলে, জঙ্গিকে প্রসিকিউট করে কিন্তু সেটা নষ্ট করতে পারবে না। একটা জঙ্গিবাদের আইডিওলজি আপনাকে ফাইট দিতে হবে আইডিওলজি দিয়েই। সুতরাং সেখানে কাউন্সিলিং, আপনার মুক্তধারা চিন্তা ভাবনা, প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়গুলো যদি না থাকে তাহলে কিন্তু তার থেকে ডেঞ্জার যে বিষয়টি, রিস্ক, সেই রিস্ক কিন্তু থেকেই যায়। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও কথা বলবো। র্যাবের ডিজি আমাদের সঙ্গে রয়েছেন কাজী রিয়াজুল হক এবং খন্দকার ফারজানা রহমান। আমরা আলাপ করব সুন্দরবনের যে দস্যু মুক্তি হয়েছে সেই বিষয় নিয়ে। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আজকের বিষয় দুষ্টের দমন, শিষ্টের পালন। বলছিলাম দুষ্টের দমন, শিষ্টের লালন। আমি র্যাব মহাপরিচালকের কাছে সরাসরি যেতে চাই যে শিষ্টের লালনের একটি বড় উদাহরণ হচ্ছে সুন্দরবন। জলদস্যুতা এটি প্রায় অর্ধ শতক না, তার চেয়েও পুরনো। এটি আসলে 50 দশকের দিকের সমস্যা আমাদের সুন্দরবনে, এবং সেখান থেকে এটি দিনে 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 বেড়েছে। সরকারের নজর সবসময় ছিল, মানে আমাদের মুক্তিযুদ্ধের আগেও সেই পাকিস্তান আমাদের সরকারও এই জলদস্যুদের, সুন্দরবনের দস্যু নির্মূলে বিশাল উদ্যোগ নিয়েছে বলে, কিন্তু কেউই আসলে সেভাবে নির্মূল করতে পারেননি। র্যাবের দায়িত্বে আসে সুন্দরবন 2011-তে সম্ভবত, যেটি 12-তে টাস্ক ফোর্স, এবং সেটির প্রধান হচ্ছেন আপনি, র্যাবের ডিজি যিনি থাকেন তিনি। জি, আজকে সুন্দরবন দস্যু মুক্ত, এটি কতটুকু টেকসই? তো ধন্যবাদ আপনাকে, আর একটা ভালো প্রশ্ন করেছেন। তো আপনি ইতিমধ্যে বলেছেন যে 2012 সালে র্যাবকে সরকার দায়িত্ব প্রদান করে এই যে সুন্দরবনের দস্যু দমনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করার জন্য। এরপর থেকে র্যাব কাজ করে যাচ্ছে, এবং আপনারা জানেন যে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার এই সুন্দরবনের এই অঞ্চলকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন, এবং ওই সময়ে বেশ কিছু দস্যু আমাদের ওই সময়ে, এই যে বিশেষ করে 2016 থেকে 2018 এই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক জলদস্যু আত্মসমর্পণ করে, এবং আত্মসমর্পণের যে কার্যক্রমটা অনেক সময় মনে হয় যে এটা হয়তো বা এমনিতেই আত্মসমর্পণ করা হয়েছে বা হয়। এর আগেও আমরা বলেছি যে ওই জঙ্গিবাদের বিষয়ে আত্মসমর্পণ কিন্তু কেউ এমনি করেন না। যখন আমাদের আভিযানিক কার্যক্রমের মাধ্যমে তাদের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে, আমাদের আভিযানিক কার্যক্রমের কারণে সে আত্মসমর্পণ করতে তারা বাধ্য হয়, এবং বাধ্য হয়েছে যখন একটা আত্মসমর্পণের পথে আসে, তখন তাকে একটা রাস্তা খুলে দেওয়া, একটা তো তাকে ওয়ে আউট দিতে হবে যে সে আসলে তাকে আমরা কি করব। ঠিক একইভাবে এইভাবে তাদেরকে একটা ওয়ে আউট দেওয়া হয়, এবং সেইভাবে
সরকারের পক্ষ থেকে তাকে যখন একটা সুযোগ দেওয়া হচ্ছে তারা আত্মসমর্পণ করে এবং যে যেভাবে আসে তাদের মানে আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে এই আত্মসমর্পণ বিনা শর্তে তারা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের জন্য ওই সময় কিন্তু তাদেরকে একটা আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকেও তাদেরকে একটা আর্থিক প্রণোদনা সহায়তা দেওয়া হয়, যাতে করে তাকে এই যে সে যে পথে যে আসলো আত্মসমর্পণের পরে তাকে সে যাতে একটি জীবিকা নির্বাহ করার মতো একটা সুযোগ যাতে সে পায়, এই জন্য তাকে আমরা একটা তাকে আমরা সুযোগ দিয়েছি। এছাড়া একটা জিনিস আমরা যেটা করি প্রত্যেকটা ঈদের সময় এবং পূজার সময়, পয়লা বৈশাখের সময় তাদেরকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী, করোনার মধ্যেও এটা পরে বলতে যাচ্ছিলাম যে করোনার সময়ও আমরা তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে আমরা কিন্তু তাদেরকে একটা সহায়তা, সম্প্রতি 5,000 টাকা করেও দিয়েছেন, আবার আমরা দিয়েছি, ক্যাশ টাকাও দিয়েছি। এবং এছাড়াও আমাদের একটা আছে যে কে কোন ধরনের কাজ করতে পারে তাদেরকে নিয়ে আমরা একটা প্রকল্প নিচ্ছি, যে যে ধরনের কাজ করতে পারে এখন পর্যন্ত যারা রিহেবিলিট হয় নাই তাদেরকে আমরা এই সকল কার্যক্রমে লাগাবো এবং তাদেরকে যাতে আমরা এই রিহেবিলিট করতে পারি এই বিষয়ে আমরা কার্যক্রম হাতে নিচ্ছি। এছাড়া আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আমরা জঙ্গিদের বিষয়ে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে একটা মেসেজ দিতে চাচ্ছি সবাইকে। আমাদের এই অনুষ্ঠানে কিন্তু এফবিসিসিআই এর সভাপতি মহোদয় আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং এফবিসিসিআই আমাদের এই কার্যক্রমে জঙ্গিদের যে সকল জঙ্গি আত্মসমর্পণ করবে তাদেরকে রিহেবিলিট করতে এফবিসিসিআই এবং ওনার যে বিভিন্ন জেলায় তাদের যে ইউনিট সমূহ আছে তাদের মাধ্যমে তাদের পুনর্বাসনের কিন্তু উনি একটা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমি এটা বললাম এই জন্য যে সারা দেশবাসী এখানে শুনছেন, এখানে যাতে যারা জঙ্গি যারা আছে তারা যাতে উৎসাহী হয় এবং তারা আত্মসমর্পণ করলে তারা কি সুযোগ পাবে এইটা জানানোর জন্য হটলাইন করেছেন। আমরা একটা হটলাইনও দিয়েছি, এটা করার জন্য জঙ্গিদেরকে যারা আত্মসমর্পণ করতে চায় তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। সেই হটলাইন নাম্বারটি হয়তো আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো আগামীকাল, সম্ভবত হটলাইন নাম্বারটি আমরা জানিয়ে দিতে পারবো। কাজেই জঙ্গি হোক কিংবা আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম ছোট করে, সেটা হচ্ছে যে মামলাগুলো নিয়ে তারা ভীষণ ভুগছে, সেই বিষয়ে আপনারা কতটুকু তৎপর রয়েছেন? এটা আমি তো জানি এটা বিষয়টা, তো এটার যে মামলার যে প্রক্রিয়াটা এটা তো আমরা ফিল্ড লেভেল থেকে আপনারা জানেন যে এটা জেলা পর্যায় থেকে এটা আমাদের মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর বিষয় আছে, এটা আমরা পাঠিয়েছি মন্ত্রণালয়ে, এটার কার্যক্রম চলছে। আমরা আশা করছি যে শিগগিরই এই বিষয়ে একটা ডিসপোজাল আমরা পাবো। অসংখ্য ধন্যবাদ কাজী রিয়াজুল হক। আসলে সুন্দরবন সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত রয়েছেন এবং আমি বলতে চাই যে সুন্দরবনের জলদস্যু মানে কিন্তু শুধু সুন্দরবনের খাল নদী নয়, সেই টেকনাফের সেই বঙ্গোপসাগর থেকে শুরু করে রায়মঙ্গলের এই পুরো উপকূলের মানুষ, মানে যারা সাগরে যেত সন্ধ্যার মধ্যে তাদের সব কাজ শেষ করতে হতো, সন্ধ্যার পরে তারা আলো জ্বালতো না, আবার পরের দিন সকাল পর্যন্ত যে ওই জলদস্যু দেখবে দূর থেকে এসে তাকে অ্যাবডাক্ট করবে। এখন সেটি হচ্ছে সাগরে গেলে মনে হবে আপনি একটা শহরে এসছেন। এক হচ্ছে যে সোলারের কারণে একটা পরিবর্তন এসছে এবং তারা সোলার জ্বালিয়ে পুরো সাগরটা মনে হয় যেন একটা শহর। যদি কখনো সুযোগ হয় দেখে আসবেন। আপনার কাছে কি মনে হয় যে এটি একটি টেকসই কাজ হয়েছে? না, আমি তো যতটুকু বুঝতে পেরেছি, আগেও কিছু কিছু শুনেছি এবং আজকে ডিজি র্যাব যেটা বললেন তার থেকে আমার যে ধারণা হলো এটা একটা টেকসই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এগোচ্ছে। তাই এটা ফেল করার কোনো কারণ নাই যদি আমরা হঠাৎ করে অন্য কোনো ধরনের ঘটনা ঘটে না যায় আর কি। স্বাভাবিকভাবে চললে এটা চলবে, এটা একটা টেকসই, এটা ভাবাটাই স্বাভাবিক, এটা টেকসই একটা হবে। তো এবং যেভাবে তারা এগোচ্ছে, যে কথাগুলো নিয়ে তারা এগোচ্ছে, যে তাদেরকে আমরা আত্মসমর্পণ করাচ্ছি, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, যেটা একটু ডিজি সাহেব বললেন না, তাদের ইনকাম জেনারেট অ্যাক্টিভিটিসে ঢুকেছি বেসড অন দেয়ার স্কিলস, এবং তারপর তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিচ্ছি, যাতে তার মূলধন দিচ্ছি সিড ক্যাপিটাল, যাতে তারা কাজ করে খেতে পারে। তো এইটা টেকসই হওয়ার মতো মানে সবগুলো পদক্ষেপ এর মধ্যে আছে। মানুষ কেন দস্যুতা করে, কেন অপরাধ করে, সে তো তার পারিবারিক চাহিদা মেটানোর জন্যই তো করে, আর তো কোনো কারণ থাকতে পারে এর মধ্যে। তো সেইটা যদি জোগাড় করে দেয়া যায়, আমি আগে যেটা বলেছিলাম কেউ তোরা দস্যু হয়ে জন্ম নেয়নি, তারা বাঁচার তাগিদে দস্যু হয়েছে।
তো সেইটা যদি ব্যবস্থা করে যেতে, এটা তো টেকসই হওয়াটাই উচিত বলে আমি মনে করি এবং আমি আশাবাদী এটা হবেও। তবে এই প্রক্রিয়াটা চলমান রাখতে হবে, আন্তরিকতা চলমান রাখতে হবে। আজকে ডিজি আছেন, উনি চলে যাবেন, আরেকজন আসবে, তারপর যাতে এটা না হয়, বা এই সরকার আছে, এই সরকার চলে আরেক সরকার আসবে, তারা আসলে যাতে এটা না হয়। যেটা আপনি একটু আগে বলেছেন যে আমরা পাকিস্তান আমল থেকে দেখে আসছিলাম, জি, তখন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। এখন র্যাব এখানে জড়িত হওয়ার লাভটা যেটা হয়েছে, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, র্যাবের মধ্যে মানুষের একটা বিশ্বাস আছে, জি, তাদের মেধা আছে, তাদের প্রশিক্ষণ আছে, এবং তাদের আরেকটা আছে, তাদের লজিস্টিক্সও আছে, জি, তাদের লজিস্টিক্সও আছে। এই যে সবগুলোর একটা সমন্বয় ঘটেছে র্যাবের কাছে। অর্থাৎ র্যাবের মতো কাছে দেওয়ার মানে হচ্ছে যেটাকে আমরা আগামী দিনে মানুষের উপকারে, এই অসৎ মানুষগুলো যারা অসৎ হয়ে গিয়েছিল, দোষী হয়েছে, তাদেরকে বুঝতে ফিরিয়ে এনে আপনি যেটা বলেছেন যে দুষ্টের দমন, শিষ্টের লালন। শিষ্টের লালন, আমরা আমার মনে হয় সেই অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে অসংখ্য পারবো। ধন্যবাদ স্যার আপনাকে। খন্দকার ফারজানা রহমান, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি আছেন আমাদের সঙ্গে? শুনতে পাচ্ছি। জি, নিশ্চয়ই আলোচনা শুনলেন এতক্ষণ, আপনার মন্তব্য চাচ্ছিলাম এই বিষয়ে। আচ্ছা, ধন্যবাদ। দেখুন, আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু আমরা এক ধরনের ট্র্যাডিশনাল পুলিশিং এ, যেটা কনভেনশনাল পুলিশিং, সেটাতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, এবং আমরা জি। প্রায় সময়টা বলি যে ক্রাইম প্রিভেনশনে প্রোঅ্যাক্টিভনেস বেশি দরকার আসলে রিঅ্যাক্টিভ পলিসি থেকে বা রিঅ্যাক্টিভ মেকানিজম থেকে। সো র্যাবের যেই কার্যক্রম বা র্যাবের ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা অর্জনগুলো দেখেন, আমার সেটাই মনে হয়েছে যে অনেকখানি তারা নন কনভেনশনাল একটা পুলিশিং এ তারা অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন। একই সাথে তাদের একটা বড়, আমি বলবো, মেথোডোলজি যেটা তারা ইউজ করছেন, যে একটা প্রপার সার্ভিলেন্স, একজনকে সমাজে ব্যাক করার পরে একজন যখন সমাজে ব্যাক করে, দেয়ার হ্যাভ বিন লাইক মেনি স্টিগমা, তার এগেইনস্টে অনেক ধরনের স্টিগমা কাজ করে, সোসাইটি থেকে অ্যাকসেপ্ট করতে চায় না, এক ধরনের ভালনারেবিলিটি, এক ধরনের মার্জিনালাইজেশন থাকে, এবং সেটা যখন অ্যাড্রেস করা হচ্ছে টু রিহ্যাবিলিটেট অফেন্ডার, দ্য এক্স অফেন্ডার, সেই ক্ষেত্রে যেটা প্রপার সার্ভিলেন্স এবং ফলো আপের মেকানিজম কিন্তু র্যাব বিভিন্ন ক্ষেত্রে দেখিয়েছে এবং সেখানে সাকসেসফুল হয়েছে। সুতরাং এটা যদি সাস্টেইনেবল করতে হয়, এই ফলো আপটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আনতে হবে, এবং যেটা অন্য বক্তারা বলছিলেন যে একটা সরকার চলে গেলে যাতে তাদের মেথোডোলজি, তাদের মোডাস অপারেন্ডি চেঞ্জ না হয়, এই প্রপার কমিটমেন্টটুকু, উইল ফোর্সটুকু আমার মনে হয় যে র্যাবের আসলে থাকা উচিত এই ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ। র্যাব মহাপরিচালকের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে, এটি তো একটি দিক হলো যে যারা এসছে তারা আর ফেরত যাবে না, কিন্তু যারা তাদেরকে অস্ত্র গোলা বারুদ দিত, জলদস্যুতা করতে সহযোগিতা করতো, বা যারা চায় মূলত এদের পৃষ্ঠপোষকরা, তারা এখনও কোনো জায়গায় সক্রিয়। আপনাদের অভিযান কিন্তু এর পরেও কয়েকটি অভিযান গেছে, সাম্প্রতিক একটি অভিযানও গেছে, সুন্দরবনে দস্যুতা করার চেষ্টা করেছিল, এই অবস্থায় তাদেরকে আটকানো হয়েছে। আপনাদের সেই গোয়েন্দা কার্যক্রম কি চলমান রয়েছে, যাতে নতুন করে আবার সেটি ফিরে না আসে? থ্যাংক ইউ। তা আমি ইতিমধ্যে আমরা বক্তাদেরকে একটু ধন্যবাদ দিতে চাচ্ছি যে আপনারা যেভাবে আমাদের এফোর্টকে আপনারা উৎসাহিত করছেন, আপনারা যেভাবে ইতিবাচকভাবে নিয়েছেন, এটা আমাদেরকে আগামীতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আর আমি বলবো যে আপনি জানেন যে আমরা একটা কাজ যখন করি র্যাবের পক্ষ থেকে, পরবর্তীতে কিন্তু কন্টিনিউয়াস আমরা ফলো আপের মধ্যে রাখি। আপনারা দেখেছেন যারা এই দস্যুদেরকে এই যে সুন্দরবনের জলদস্যু যারা ছিল, তাদেরকে কিন্তু আমরা এই তাদের আত্মসমর্পণ করার পরেই আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দেইনি, প্রতিটা ক্ষেত্রে তাদের সাথে কিন্তু আমরা আছি। ঠিক অনুরূপভাবে এটা হলো তাদের ব্যক্তিগতভাবে তাদের পেছনে যে আমাদের কার্যক্রম, এটা আমরা অব্যাহত রেখেছি। সাথে সাথে আমাদের এই যে খন্দকার ফারজানা রহমান বা যে চেয়ারম্যান ক্রিমিনোলজি যেটা বলেছেন, যে এটাকে সার্ভিলেন্সে রাখার বিষয়টা এবং এটাকে সাস্টেনেবল করার বিষয়টা, এটা কিন্তু আমরা এই আমাদের সুন্দরবনের মাঝে আমাদের কিন্তু এখনও আমাদের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, এটা কিন্তু বিস্তৃত রয়েছে। আমরা আমাদের কার্যক্রম করছি এবং আমরা যখনই কোনো খবর পাচ্ছি সাথে সাথেই কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং ছোটোখাটো ঘটনা প্রত্যেকটা হয়তো বা অনেকটাই নিউজ হিসেবে আসে না, এর আগেই আমরা এটা নিউট্রালাইজ করছি, যার কারণে এটা আমাদের কাছে আসছে না। একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সমাজে যারা ফিরে যাচ্ছে, সমাজে আমরা যারা বসবাস করছি সাধারণ মানুষ হিসেবে বা বিভিন্ন
শ্রেণী পেশার ব্যক্তিবর্গ আমরা যারা আছি, আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমাদের যারা সমাজের মেইন স্ট্রিমে ফিরে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে যাতে আমরা বিব্রতকর প্রশ্ন না করে তাদেরকে আমরা সহযোগিতা করে মেইন স্ট্রিমে মূল স্রোতধারায় তাদেরকে মিশে যাওয়ার একটা সুযোগ দেই। এই জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ। অসংখ্য ধন্যবাদ। এবং আমি এর সঙ্গে একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে সুন্দরবনের বিষয়ে অনেক কিছু সাক্ষী আমি নিজে, যেহেতু বলতে চাই যে এই যে সমাজে তাকে কিন্তু পৌঁছে, যে জেলখানা থেকে বের হওয়া থেকে শুরু করে এই সাবেক বনদস্যুদেরকে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একজন অফিসার দাঁড়িয়ে থেকে তিনি নিজে গিয়ে তার বাড়িতে উঠিয়ে দিয়ে এসেছেন। আসলে এগুলো দারুণ কাজ করে এবং মানুষও ওই অঞ্চলের বুঝেছে যে তাদেরকে বিরক্ত না করলে তাদেরই লাভ। যাই হোক, সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে এবং সেটি নিরাপদ থাকবে আশা করি। ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আরেকটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায়। আজকের বিষয়টি আপনারা ততক্ষণ জেনেই গেছেন, জানেন সবাই, দুষ্টের দমন শিষ্টের লালন। এবং এ বিষয়ে কথা বলছিলাম আমাদের তিনজন অতিথির সঙ্গে। শুরুতে একটু আমাদের অনলাইনে যুক্ত রয়েছেন যিনি খন্দকার ফারজানা রহমান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে মাদক নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শুরু থেকেই জিরো টলারেন্স, প্রত্যেকেই জিরো টলারেন্স, এবং র্যাবের আভিযানিক কর্মকাণ্ডগুলো, গোয়েন্দা কার্যক্রমগুলো অনেক বেশি। কিন্তু যেটি হচ্ছে যে যারা মাদকের ব্যবসা করেন সারা পৃথিবী জুড়ে, তারা প্রতিনিয়ত, অপরাধীরা সবসময় কৌশল পাল্টান। সেই পাল্টানো কৌশলের সঙ্গে তাল মিলিয়ে র্যাব কতটুকু কাজ করতে পারছে বলে মনে করছেন? ধন্যবাদ। দেখুন, একটা বড় সময় এখন আমরা শুনছি যে কক্সবাজারে হয়তো ইয়াবা তৈরির কারখানা নাকি শুরু হয়েছে, ভেজাল ইয়াবা বাজারে এসছে, কিন্তু একটা বড় সময় কিন্তু বাংলাদেশে ইয়াবা বাইরে থেকে আসতো। যদি আমি এমফেটামিনকে একদম একটা প্রধান মাদক মনে করি বাংলাদেশের, তো সেই ক্ষেত্রে কিন্তু যখন এটা বাইরে থেকে আসছে, সেই জায়গাটায় কিন্তু যারা আসলে বাংলাদেশের বর্ডার গুলো পাহারা দিচ্ছে, বাংলাদেশের বর্ডার গুলো সার্ভিলেন্সের আন্ডার আছে, তাদের দায়িত্বটা কিন্তু সবচেয়ে বেশি। বিজিবি বা কোস্টগার্ড যাদের কথা বলুন না কেন, তো সাপ্লাই রিডাকশনের ক্ষেত্রে আমি মনে করি যে র্যাব যেভাবে আসলে অভিযানগুলো পরিচালনা করছে, দ্যাট ইজ লাইক আপনার অনেক প্রেইজ ওর্দি। বাট একই সাথে মনে করতে হবে আমাদের যে শুধুমাত্র র্যাবের বা ল এনফোর্সমেন্ট এজেন্সির এই ধরনের অভিযান দিয়ে কিন্তু আপনার এই মাদকের যে মোবিলাইজেশনটা বন্ধ করা যাবে না। যারা আসলে এটার মূল হোতা, যারা আমি বলবো হাই প্রোফাইল যে সিন্ডিকেট আছে, তাদেরকে যদি আইডেন্টিফাই করা না যায়, তাদের যে প্রফিট গেইনিং মোটিভ, সেটাকে যদি আপনি স্টপ করতে না পারেন, তাহলে কিন্তু র্যাবের ক্ষেত্রে এই কাজটি অনেক দুঃসাধ্য বা কষ্টসাধ্য হয়ে যায়। এবং একই সাথে কিন্তু হচ্ছে যেসব জায়গায় আমাদের ডিমান্ডের বিষয়গুলো রয়েছে, ডিমান্ড রিডাকশনের বিষয়গুলো রয়েছে, ড্রাগস তো এমনি এমনি সবাই নেয় না, কিছু ডিমান্ডস আছে বলে নেয়। সো ডিমান্ডস এর জায়গাগুলো এবং হার্ম রিডাকশনের জায়গাগুলো, সেগুলো যদি একটা প্রপার আপনার অ্যাড্রেস করা হয় একটা কম্প্রিহেন্সিভ মেকানিজমের মাধ্যমে, তাহলে কিন্তু অনেকখানি সোজা হয়ে যায় কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজগুলো। সুতরাং একা কিন্তু আমি মনে করি এটা র্যাবের পক্ষে কখনোই সম্ভব না। এখানে মাল্টি লেভেল, মাল্টি সেক্টরাল স্টেক হোল্ডার্স এর অবশ্যই প্রপার পার্টিসিপেশন, ইফেক্টিভ পার্টিসিপেশন থাকলে আসলে আমি মনে করি মাদককে নির্মূল করা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে জানতে চাই, শুধু এই বিষয় নয়, সামগ্রিক বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে। না, আমার পরামর্শ তো প্রথমে যেটা হচ্ছে, যেভাবে র্যাব এগোচ্ছে এটার একটা কন্টিনিউটি থাকা উচিত। র্যাব আমরা যেমন আগে যেটা বলেছিলাম, একটা প্রশিক্ষিত মেধাবী অফিসারদের যেটা করা হয়েছে, তাদের লজিস্টিকও দেওয়া হয়েছে, এই সাপোর্টটাকে কন্টিনিউ করা উচিত। দ্বিতীয়টি আমি বলি যে দেখেন, জ্ঞানের কোনো শেষ নেই। মাদক একটা অনেক বড় ব্যাধি, জি, এবং সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ডিক্লেয়ার করেছে এবং র্যাব মাদকে অনেকগুলো অভিযান করেছে। কিন্তু র্যাবকে একটা জিনিস মনে রাখতে হবে যে র্যাবকে না শুধু একা না, মানে এইটাকে করতে হলে তো একটা সমন্বিত প্রয়াস দরকার। একটা র্যাবের সাথে অন্যান্য এজেন্সি যেগুলো আছে তাদের সাথে একটা সমন্বয় থাকতে হবে, সবাইকে একই স্পিডে যেতে হবে। আবার শুধু যারা মাদক আনছে
তাদের কথা না, মাদকের পিছনে যারা গডফাদার আছে তাদেরকে নিয়ে, বা তার পিছনে যারা গডফাদার আছে, অর্থনৈতিক বা রাজনৈতিক সাপোর্ট যাদের রয়েছে এদের প্রতি, এগুলোকে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। ওদের সবাইকে ধরতে হবে, এদের সবাইকে নিয়ে যে এগোতে হবে। আর একটা জিনিস, কিছু কিছু আইন আমাদেরকে ফলো করে, র্যাবের লোকেরা ফলো করে। তার মধ্যে দিয়েও আমরা একটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে যে একরামুলের হত্যাকাণ্ডের পরে টেকনাফে, একরামুল হত্যাকাণ্ডের পরে আমরা সেখানে গিয়েছিলাম, আমি গিয়ে দেখে এসেছিলাম, কথা বলেছিলাম সেটা, এবং আমরা যেটা অডিও শুনেছিলাম সেটা খুবই হৃদয় বিদারক ঘটনা ছিল। তো সেটার ব্যাপারে আমরা তখন একটা সাজেশন দিয়েছিলাম যে আমাদের কনস্টিটিউশন, আমাদের পিআরবি, আমাদের পুলিশ অ্যাক্ট, আমাদের সিআরপিসি, এগুলো দেখে বিশ্লেষণ করে মানবাধিকার কমিশন থেকে আমরা একটা ডাইরেক্টিভ দিয়েছিলাম যে অভিযানগুলো কিভাবে পরিচালনা করতে হবে। সবগুলো কিন্তু আইনের মধ্যে থেকে করতে হবে। সেই অভিযানগুলো কিভাবে পরিচালনা করতে হবে, অভিযান পরবর্তীকালে কি করতে হবে আর কি। যেমন অভিযান পরবর্তীতে একটা এক্সিকিউটিভ ইনকোয়ারির বিধান রয়েছে, একটা গুলি খরচ হলে তার জবাব দিতে হবে। তো এই যে বিষয়গুলো আমরা দিয়েছিলাম, এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছিলাম, স্বরাষ্ট্র সচিবকে দিয়েছিলাম। তো সেইটার ব্যাপারে আমরা এইটাকে যদি আরও তারা দেখুক, তারা দেখে এটাকে আরও পরিপূর্ণ করুক যদি আমাদের কোনো অপূর্ণতা থেকে থাকে। এই অভিযানগুলো, এই বিষয়গুলো, অভিযানগুলো চালানোর সময়গুলো লক্ষ্য করতে হবে, যাতে কেউ বলতে না পারে যে অভিযান চালাতে আমরা মানবাধিকার লঙ্ঘিত হয়েছি, যেটাকে আমরা ক্রস ফায়ার বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলি, এর কোনোটা ঘটেছে। এটা আমরা শুনতে চাই না। এটা র্যাবের এই দক্ষতা দেয়, র্যাব পারবে সবাইকে নিয়ে, যদি আমরা তারা এইটুকু দিকটাকে খেয়াল রাখি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল মামুনের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে একটি সাধারণ প্রশ্ন, খুব শক্ত প্রশ্ন করবো আপনাকে এই মুহূর্তে। সেটি হচ্ছে যে বড় কোনো মাদক বা বড় কোনো অপরাধী ধরতে গিয়ে কখনো কি কোনো রাজনৈতিক চাপ আসে এখন আপনাদের উপরে? রাজনৈতিক বলবো না, কোনো দিক থেকে ধরেন বড় কেউ ফোন দিয়ে বসলো, এরকম কোনো ঘটনা কি আসলে ঘটে? আমরা বাইরে থেকে মনে করি যে এরকম ঘটনা হয়তো প্রতিনিয়ত ঘটে, মানে ডিজি র্যাবের কাছে তো অনেক ফোন যাওয়ার কথা। আসলে আপনি যেটা বলছেন, আমি আসলে এটা কোনোদিন পেয়েছি বলে আমার মনে পড়ে না। তো এই ধরনের কোনো ফোন আমরা পাই না বা এইটা। আর এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে মাদকের বিষয়ে যে যেটা বলেছে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড থাকলে সাপ্লাইটা আসে। এখন যে জিনিসটা আমরা বলি যে আমরা ল এনফোর্সার যারা আছি সবাই মিলে যদি চেষ্টা করি, পুরো বলেছি আমরা হয়তো বা 25%, 26% না হয় আমরা 30% অ্যাচিভ করতে পারি। সমাজের সকল স্টেক হোল্ডারদের কিন্তু দায়িত্ব আছে। আমার সন্তান আজকে পড়ার সময়ে পড়ার টেবিলে আছে কিনা, সে কি পড়ার টেবিলে থাকার যখন সময় সে কি পড়ার টেবিলে আছে নাকি সে অন্য কোথাও আছে, সে যখন খেলার সময় সে খেলার মাঠে আছে নাকি অন্য কোনো বন্ধুদের সাথে অন্য কোনোভাবে সে সময় ক্ষেপণ করছে। আমার মানে রাইট ফ্রম দ্য প্যারেন্টস, সবারই কিন্তু একটা সমাজের একটা দায়িত্ব আছে। একটা সন্তানকে বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে প্রত্যেকেই আমাদের দায়িত্ব আছে এবং আমাদেরও দায়িত্ব আছে। আমার মনে হয় যে সকলে মিলে যদি সবার যার যার অবস্থান থেকে আমরা দায়িত্বটা পালন করি, তাহলে মাদক কেন, যে কোনো সমস্যা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। এবং এই মাদক বলি, জঙ্গি বলি, যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো। আমরা এই জন্য সকলের সহযোগিতা দরকার, এবং যে মাদক আসক্ত হয় তাকেও কিন্তু আমরা আবার পথে মানে ভালো পথে নিয়ে আসতে পারবো। আমরা আমাদের যে আপনাদের সদয় অবগতি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে কিছু লিমিটেশন, যেমন আমি বলতে পারি একটা অভিযান আমরা দেখলাম 13 লক্ষ ইয়াবা ধরা হয়েছিল, কক্সবাজারে 15 ধরেছিল এটি, এবং সেটি সাগর থেকে, এবং খুবই ঝুঁকিপূর্ণ। আমি অভিযানের গল্পটি শুনেছিলাম। এখন ধরেন আপনি একটা অভিযানের খবর পেলেন মেঘনার মোহনায় রয়েছে, আপনি কি এই মুহূর্তে সেখানে সেরকম আধুনিক জলযান কি আপনার রয়েছে? ধন্যবাদ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন, বা একজন একটা বড় ভালো প্রশ্ন করেছেন। আমরা কিন্তু ত্রিমাত্রিক অভিযান পরিচালনা করার মতো সক্ষমতা রয়েছে, আমাদের সেই ক্যাপাসিটি রয়েছে। আমরা স্থলে, জলে এবং আমরা আকাশপথে ত্রিমাত্রিক অভিযান পরিচালনা করার সক্ষমতা রয়েছে, এবং এভাবেই কিন্তু আমরা যে কোনো স্থানে যখন যেটা প্রয়োজন ঠিক সেভাবে আমরা অভিযান পরিচালনা করে থাকি। এবং আমাদের যে একটা স্পেশাল টাস্ক ফোর্স আছে, সেটাও কিন্তু আগে একটু বেশি সময় লাগতো, কিছু সমস্যা ছিল যেটা আমরা করেছি। এখন আমরা এই 12 মিনিটের মধ্যে আমাদের স্পেশাল টাস্ক ফোর্স রেডি হয়ে
মানে বের হয়ে যেতে পারে আমাদের কম্পাউন্ড থেকে, এবং আমরা দ্রুততম সময়ে আমরা যে কোনো কমপ্লেনের আমরা রেসপন্স করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয়ে বলতে চাই যে আমাদের যে অ্যাকাউন্টেবিলিটির কথা যেটা কাজী রিয়াজুল হক স্যার বলেছেন, এই বিষয়ে বলতে চাই যে আমি সুস্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই যে আমাদের প্রতিটা কার্যক্রম সাধারণত অন্যরা যখন কাজ করে তাদেরও মানে ল এনফোর্সমেন্টের যে বিষয়টা, এটার ক্ষেত্রে আমি বলতে চাই আমরা যখন একটা ঘটনা ঘটে সাথে সাথে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু আমরা তদন্ত করি না, আমাদের বিষয়টা তদন্ত করে একটা থানা একটা জিডি হয়, পুলিশ তদন্ত করে, তারপরে কিন্তু একটা ফর্মাল প্রসিডিউর অনুযায়ী একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়ে থাকে, এরপরে এটা কিন্তু কোর্ট অফ লতে যায়, গিয়ে এখানে জুডিশিয়াল প্রসেসের মধ্যে এই তর্ক বিতর্ক হয়ে থাকে, এখানে অ্যাডভোকেট বিজ্ঞ অ্যাডভোকেট বৃন্দ থাকেন, মাননীয় কোর্ট থাকেন, তারা বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু বিষয়টা হয় নিষ্পত্তি হয়। এটা প্রতিটি ক্ষেত্রে। এছাড়াও কিন্তু আমরা সিভিল সোসাইটি, তারপর আমাদের এই যে মিডিয়া, ওপেন মিডিয়া, স্বাধীন বিচার ব্যবস্থা, তাদের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমাদের কিন্তু চুলচারা বিশ্লেষণ হয়ে থাকে, এবং এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের বুঝতে পারছি। আমাদের আসলে সময় একেবারে শেষের দিকে, 30 সেকেন্ডে যদি একটু উত্তর দেন। সেটি হচ্ছে যে একটি মহাযজ্ঞ, এত বড় বাহিনী, করোনার মধ্যে এই মহামারীকে মোকাবেলা করে আপনাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। আপনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। আপনি কি মনে করেন যে পুরো বাহিনীকে সুরক্ষিত রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের পক্ষ থেকে? আর নিঃসন্দেহে আমি বলবো যে আমরা আমাদের যে সুরক্ষা রাখার যে ব্যবস্থা, এটা কিন্তু পূর্ণ মাত্রায় আমাদের ছিল, এবং এর কারণেই আমরা কিন্তু আমাদের আভিযানিক কার্যক্রম কখনই কিন্তু ক্ষুণ্ণ হয়নি। আমরা এই করোনার সময়ে যে আভিযানিক যে কার্যক্রমের যে ফলাফল, বিভিন্ন ক্ষেত্রে উদ্ধার, অ্যারেস্ট, এটা কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে কোনো সময় এটা থেমে থাকেনি এবং কম ছিল না। এর সাথে আমি উল্লেখ করতে চাই যে আমাদের করোনার সময়ে আমাদের যে আক্রান্তের সংখ্যা কিন্তু কম ছিল না, এরপর কিন্তু আমাদের যে চিকিৎসা ব্যবস্থা ছিল, এই চিকিৎসা ব্যবস্থাটা ছিল শুরু থেকে চমৎকার। সব জায়গাতেই আমরা আস্থার জায়গা সৃষ্টি করে দিয়েছি, যাতে করে আমাদের সদস্যগণ এই ভীত সন্ত্রস্ত না হন, তারা কিন্তু সাহসিকতার সাথে এবং দেশপ্রেমের সাথে এই সেটার প্রতিফলন আমরা দেখেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যমুনা টেলিভিশনের এই আয়োজন 24 ঘন্টা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু একটি কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে, এবং সেটি সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের জন্য। আমরা আশা করব তারা দক্ষতার সঙ্গে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে থাকবে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন। ধন্যবাদ।